হ্যালো ট্রেডার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মার্কেট স্ট্রাকচারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে বায়াস এবং ট্রেন্ড। আজকের পর্বে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। বায়াস এবং ট্রেন্ডকে আমরা ট্রেডিং মার্কেটকে সবসময় একটা আপস অ্যান্ড ডাউনে চলতে দেখি, কিন্তু এর মাঝে আমাদের দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে অবশ্যই খুঁজে বের করতে হবে। সেগুলো হলো বায়াস এবং ট্রেন্ড। সংক্ষেপে যদি আমরা বলি যে বায়াস কি, বায়াস হলো ক্রেতা ও বিক্রেতাদের দীর্ঘমেয়াদী ট্রেডিং লক্ষ্য এবং উদ্দেশ্য, যা তারা বিক্ষিপ্ত মার্কেট পরিস্থিতিতেও প্রতিনিয়ত প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করে। অর্থাৎ মার্কেটের যে আপস অ্যান্ড ডাউন থাকে, ওই আপস অ্যান্ড ডাউনের মাঝেও বায়ার এবং সেলাররা সবসময় মার্কেটকে একটা ডিরেকশনে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করে। এই যে দীর্ঘমেয়াদী একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকেই মূলত বায়াস বলা হয়। আর অন্যদিকে ট্রেন্ড হলো বায়াসের একটা ছোট্ট অংশ, যা ট্রেডাররা স্বল্প সময়ের জন্যই মূলত মার্কেটে প্রতিষ্ঠিত করে। তো চলুন জেনে নেই যে কিভাবে বায়াসের শুরু হয় এবং শেষ হয়, অর্থাৎ পরিবর্তন হয়। কারণ বায়াস তো দুই রকম হতে পারে, একটা হচ্ছে যে বুলিশ বায়াস, একটা হচ্ছে বিয়ারিশ বায়াস। বায়াসের লাইফ সাইকেল, অর্থাৎ বায়াস কখন সবল হয় এবং দুর্বল হয়। বায়াসের জন্য 200 EMA এবং ট্রেন্ডের জন্য 20 EM এর একটা ব্যবহার আমরা জানবো, যে কিভাবে এগুলো দিয়ে আমরা বায়াসটা মূলত বের করতে পারি এবং ট্রেন্ডটাকে বের করতে পারি। তো আমরা একটা চার্ট দেখি বায়াসের লাইফ সাইকেল, বা বায়াস কখন সবল থাকে দুর্বল থাকে। প্রথমে হচ্ছে বার্ড পিরিয়ড। বার্ড পিরিয়ডে বায়াস মূলত জন্ম নেয় যখন 20 EMA 200 EMA কে ক্রস করবে, তখন মূলত বায়াসের জন্ম হয়। 200 EMA কে যদি বায়া 20 EMA উপরের দিকে ক্রস করে, তখন আমরা বলি যে বুলিশ বায়াসের জন্ম হয়েছে। আর 200 EMA কে 20 EMA যখন বিয়ারিশের দিকে ব্রেক করে বা নিচের দিকে ব্রেক করে, তখন আমরা এটাকে বলতেছি বিয়ারিশ বায়াসের জন্ম হয়েছে। তো এরপরে জন্মের পরে দ্বিতীয় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গ্রোথ পিরিয়ড। বার্থের পর প্রাইস পুল ব্যাক করে যখন আবার চলা শুরু করবে, অর্থাৎ বুলিশের দিকে যদি হয় বায়াস বুলিশের দিকে যাবে, বিয়ারিশের দিকে ছোট্ট একটা পুল ব্যাক দিবে, তারপরে আবার যখন বুলিশের দিকে চলা শুরু করবে তখন আমরা বলবো গ্রোথ পিরিয়ড। আর যদি বিয়ারিশের দিকে ব্রেক করে, তখন বায়াস বুলিশের দিকে একটু যাবে, যাওয়ার পরে দেন আবার বিয়ারিশের দিকে যখন চলা শুরু করবে তখন হবে গ্রোথ পিরিয়ড। এরপরে প্রথম পুলব্যাকের পর ক্লাউডে ঢুকে পড়ার পূর্ব পর্যন্ত পুরোটাই ইয়ে পিরিয়ড। অর্থাৎ এখানে ক্লাউড বলা হচ্ছে 20 EMA এবং 200 EMA যে প্রসটা, ওই প্রসটাকেই মূলত ক্লাউড বলা হচ্ছে। ঠিক আছে। এরপরে হচ্ছে ডিক্রিজ পিরিয়ড। ডিক্রিজ পিরিয়ড কোনটা? প্রাইস যখন অনেকটা সময় 200 EMA এবং 20 এর মাঝে চলতে থাকবে, বা এইটার ভিতরে যে ক্লাউড হয় ওটা চলতে থাকবে, তখন আমরা এটাকে ডিক্রিজ পিরিয়ড বলতেছি। হ্যাঁ, ডিক্রিজ পিরিয়ডটা হচ্ছে যে একটা বায়াসের লাইফ সাইকেলের একেবারে শেষ পর্যায়ে, এবং এই এই পর্যায়ের ভিতরেই বায়াসটা মূলত পূর্বের বায়াসটা ডেথ হয় এবং নতুন বায়াসের জন্ম হয়। কিভাবে? 20 EMA 200 EMA কে যখন ক্রস করবে, তখন পূর্বের যে বায়াসটা সেটা ডেথ হয়ে যাবে এবং নতুন একটা বায়াসের জন্ম হবে। এখানে প্রায় সময় একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে কি ফেকিস। ফেকিস হচ্ছে কি, যে প্রায় সময় দেখেই আমরা প্রায় চার্টে গেলে আমরা সেটা অবশ্যই দেখবো, সেটা হচ্ছে যে 20 EMA 200 EMA কে প্রায় সময় ক্রস করে। তো দেখা গেছে যে সেই ক্রসটা যখন হয় তখন প্রাইস বায়াসের বার্থ হয়। কিন্তু বার্থ হওয়ার পরে যে গ্রোথ যে বিষয়টা, হ্যাঁ, বার্থের পরে প্রাইস যখন পুল ব্যাক করবে, হ্যাঁ, এবং আবার চলা শুরু করবে, তখনই মূলত গ্রোথ পিরিয়ডটা হয়। কিন্তু ফেকিসের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে বায়াসটা বার্থ হয় কিন্তু সঠিকভাবে গ্রোথ বা বৃদ্ধি হয় না। তখন কি হয়, সাথে সাথে বায়াসটা আবার নতুন একটা ক্রস শুরু হয় অথবা আবার বার্থ হয়। তো এই বিষয়টা যখন হয় তখন সেটাকে আমরা ফিকিস বলি, অর্থাৎ এই জায়গাটাতে বায়াসটা প্রপারলি জন্মগ্রহণ করে নেই, এবং নতুন বায়াস যদি অবশ্যই জন্মগ্রহণ করে সেক্ষেত্রে তার গ্রোথ ইউথ এবং ডিক্রিজ পিরিয়ডও হবে। তো সুতরাং একটা বায়াস যখন জন্মগ্রহণ করবে, আমরা অবশ্যই যে জিনিসটার জন্য অপেক্ষা করবো সেটা হচ্ছে যে বায়াস একটা পুল ব্যাক করবে, এবং ওই পুল ব্যাকের পরে বায়াস আবার নতুন করে গ্রোথ হবে এবং যাত্রা শুরু করবে। ঠিক আছে, চলুন আমরা চার্টে বিষয়গুলো দেখি। হচ্ছে আমাদের একটা চার্ট।
আমরা এখানে একটা খালি চার্ট দেখতেছি। তো এখানে আমরা এই বার্থ এবং গ্রোথ, ইয়ট, ডিক্রিজ এগুলো দেখার জন্য আমাদের বায়াসটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের দুটা মুভিং অ্যাভারেজের দরকার। একটা হচ্ছে যে 20 আর একটা হচ্ছে যে 200 চলুন আমরা ইন্ডিকেটরগুলো সেটিং করি এখান থেকে। আমরা প্রথমে 20 টাকে সেট করি। পিরিয়ড হবে 20, মেথড হবে সিম্পল এক্সপোনেনশিয়াল হবে, আর আমরা একটা যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি। দেন আমাদের দ্বিতীয় মুভিং অ্যাভারেজ যেটা, সেটা হচ্ছে যে 200 আমরা এখানে 200 দিব। মেথড এক্সপোনেনশিয়ালে থাকবে। কালারটা আমরা একটা ভিন্ন কালার দিব। এ হচ্ছে আমাদের 200 ইএমএ। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে বার্থ পিরিয়ড। বার্থ পিরিয়ড কিভাবে হচ্ছে, 20 যখন 200 ক্রস করবে, ঠিক আছে? এবং এইটা হচ্ছে 20 এটা হচ্ছে 200 যখন 200 ক্রস করছে তখন প্রাইস কি হয়েছে, বার্থ হয়েছে। তো আমরা এই ক্রসের জায়গাটাকে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে মার্ক করি। তাহলে এই হচ্ছে আমাদের বার্থ হয়েছে। দেন এরপর আমরা কি দেখবো, সেটা হচ্ছে গ্রোথ। বার্থের পরে প্রাইস পুল ব্যাক করে আবার যখন চলা শুরু করবে, তাহলে আমরা গ্রোথ দেখার জন্য যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে পুল ব্যাক হয়েছে কিনা, ঠিক আছে? তো পুল ব্যাকটা দেখি, এই যে বাদ গেল, এবার একটা পুল ব্যাক হলো, এই যে একটা পুল ব্যাক হয়েছে। এইটা পরে আমরা দেখবো যে যেদিকে পুল ব্যাক হয়েছে, আমাদের বায়াসটা যেদিকে জন্ম হয়েছে বা বুলিশ বায়াস হয়েছে, প্রাইসটা আবার বুলিশের দিকে যায় কিনা। আমরা দেখতেছি প্রাইসটা আবার বুলিশের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে যখন এই বিষয়টা ঘটতেছে, তখন আমরা ধরে নেব যে আমাদের বার্থ পিরিয়ড কি হয়েছে, গ্রোথ হয়েছে, ঠিক আছে? এরপরে ইয়ুথ পিরিয়ড, প্রাইস পুল ব্যাক করার পরে ক্লাউডে ঢুকে পড়ার আগ পর্যন্ত পুরোটাই থাকবে ইয়ুথ পিরিয়ড, ঠিক আছে? প্রথম পুল ব্যাকের পরে বারবার কি হতে থাকবে, পুল ব্যাক হতে থাকবে। এই যে আমরা যখন দেখতেছি এখানে প্রাইস পুল ব্যাক হলো, আবার একটু উপরে গেল, এই যে পুল ব্যাক হলো, হ্যাঁ, আবার পুল ব্যাক হচ্ছে এবং বারবার উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি হলো, এই বারবার পুল ব্যাক হচ্ছে। দেন এইখানে দেখি আমরা এই যে 20 এর ভিতরে প্রাইসটা চলে গেল, ঠিক আছে? এই যে ব্যাপারটা হলো, এই জিনিসটা যদি হয় সেক্ষেত্রে আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে ডিক্রিজ পিরিয়ড। প্রাইস যখন অনেকটা সময় 20 ও 200 এর মাঝের ক্লাউডে চলতে থাকবে, ঠিক আছে? এই যে গ্যাপটা, এই যে গ্যাপটার মাঝখানে যখন চলতে থাকবে, তখন এটাকে আমরা কি বলবো, ডিক্রিজ পিরিয়ড। মানে প্রাইসটা মানে একদম খারাপ অবস্থার ভিতরে আছে, ঠিক আছে? এই যে খারাপ অবস্থার ভিতরে আছে, যখন এইভাবে খারাপ অবস্থার ভিতরে থাকবে, তখন আমরা এটাকে ডিক্রিজ পিরিয়ড বলবো। ডিক্রিজ পিরিয়ড কখন হয়, যখন প্রাইসটা একদম শেষ পর্যায়ে থাকে, তখন ডিক্রিজ পিরিয়ডটা হয়। তো যদি ডিক্রিজ পিরিয়ডে থাকে, তখনও আমরা এটাকে ডেথ হিসেবে ঘোষণা করবো না। আমরা ডেথ হিসেবে কখন ঘোষণা করব, যখন 200 ক্রস করে ফেলবে, তখন আমরা এটাকে ডেথ বলবো এবং নতুন একটা বায়াসের জন্ম হয়েছে আমরা বলবো, ঠিক আছে? তো আমরা প্রাইসে যাই দেখি কি হলো। প্রাইসে দেখলাম যে 200 ক্রস করে নাই, বরং প্রাইস আবার 220 এর উপরে চলে গেছে। তো যখন এরকম 20 এর উপরে চলে যাবে, তখন আমরা সেটাকে আবার নতুন করে আমরা কি বলবো, যে এটা আবার নতুন করে ইয়ুথ হয়েছে, ঠিক আছে? নতুন করে আবার এটা ইয়ুথ হয়েছে। তো যখন আবার ইয়ুথ হইলো, আমরা অপেক্ষা করতেছি যে প্রাইসের পুল ব্যাক হয় কিনা, এবং দেখলাম যে প্রথম আমাদের এখানে একটা পুল ব্যাক হয়েছে। যখনই আমাদের এখানে একটা পুল ব্যাক হয়েছে এবং আবার শুরু হয়েছে, তখন আমরা সেটাকে আবার কি বলতেছি, যে প্রাইস এখন আবার ইয়ুথ পিরিয়ডে আছে, ঠিক আছে? তো এখানে দেখেন আবার একটু ডিক্রিজ হইলো প্রাইসটা, আবার এখান থেকে বের হইলো, একটা পুল ব্যাক হইলো। এই পুল ব্যাকের পর থেকে আবার নতুন করে ইউতে শুরু হইলো। এই যে এখানে আবার একটা পুল ব্যাক হয়েছে, এখানে একটা ক্যান্ডেল ভিতরে ঢুকছে। তো এইভাবে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল ঢুকলে কোনো সমস্যা নেই। তিনটার বেশি ক্যান্ডেল যদি ভিতরে থাকে, তখন সেটাকে আমরা ডিক্রিজ বলতেছি। তো দেখা গেছে যে এখানে একটা দুইটা ক্যান্ডেল হয়েছে, আবার একটু বের হয়ে গেছে, একটা ক্যান্ডেল ভিতরে ঢুকছে, একটা ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেল হয়েছে, তিন নম্বর ক্যান্ডেল আবার বের হয়ে গেছে। তো এটাকে টোটাল ওভারঅল আপনাকে আমরা একটা পুল ব্যাক বলতে পারি।
দেন প্রাইসটা উপরে চলে গেল, আবার একটা পুল ব্যাক দিল, এখানে দুইটা ক্যান্ডেল ভিতরে আছে, 3 নম্বর ক্যান্ডেলটা একবার বের হওয়ার মতো অবস্থা, তো এটাকে আমরা পুল ব্যাক হিসেবে ধরে নেব এবং প্রাইসটা আবার উপরের দিকে চলে গেছে। তাহলে এই যে টোটাল বিষয়গুলো আসতেছে এগুলোই হচ্ছে হ্যাঁ গ্রোথ এবং ইয়র পিরিয়ড, ঠিক আছে। তো আমরা আরো একটা এক্সাম্পল দেখি, এই যে একটা এক্সাম্পল দেখতেছি আমরা এখানে, এখানে একটা এক্সাম্পল দেখি আমরা এই বিষয়টাতে আসতেছি। এখানে আমাদের বায়াসটা বাড়তেছে কখন, এই প্রাইসে, এই যখন ক্যান্ডেলটা হয়েছে, এই যে ক্রসিংটা হয়েছে, তখন এখানে বায়াসটা আমাদের বাড়তেছে। তো বাড়তের পরে আমাদের প্রথম কি দেখতে হয়, সেটা হচ্ছে একটা পুলব্যাক। আমরা দেখি যে প্রাইসটা পুলব্যাক করছে কিনা, প্রাইসটা এখানে আসলো, দেন এখানে একটা পুলব্যাক হইলো, এবং পুলব্যাকের পরে যখন আবার নিচের দিকে নামা শুরু করছে তখন গ্রোথ হইল, ঠিক আছে। এখানে এসে একটু ডিক্রিজ হয়ে গেছে, এই যে এই জায়গাটা এসে একটু ডিক্রিজ হয়ে গেছে, তো প্রাইসটা আবার যখন বের হয়ে আবার ইয়ত হয়েছে, এখানে এসে আবার গ্রোথ হয়েছে, গ্রোথ ইয়ত পর্ব হয়েছে এখানে, এখানে এই জায়গাতে এসে প্রাইসটা আবার ডিক্রিজ হয়ে গেছে। এবং সর্বশেষ আমরা কি দেখলাম, সর্বশেষ আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রাইসটা আমাদের এই জায়গাতে আইসা প্রাইসটা একেবারে ডেথ হয়ে গেছে, মানে বিয়ারের যে বায়াসটা ছিল, বিয়ারের বায়াসটা এসে এখানে ডেথ হয়ে গেছে। যখনই বিয়ার বায়াসটা এখানে ডেথ হয়ে গেছে, আমরা এখানে নতুন বায়াস দেখতেছি যে একটা আগের বায়াসটা আমাদের ডেট হয়ে গেছে এবং নতুন একটা বায়াসে বাড়তেছে। বার্ড বায়াসের পরে প্রাইসটা একটু পুলব্যাক হয়েছে, পুলব্যাক হওয়ার পরে এখানে আমাদের আরেকটা উপরের দিকে আমরা পুশ দেখলাম, ঠিক আছে। তো এখানে দেখেন বায়াসটা আবার কি হলো, পরবর্তী পুলব্যাক দিতে যায় বায়াসটা কিন্তু কি হয়ে গেছে, আবার ডিক্রিজে চলে আসছে, এবং যখন ডিক্রিজ চলে আসছে আমরা এরপরে কি দেখলাম যে প্রাইসটা বায়াসটা আমাদের এখানে ডেথ হয়ে গেছে। দেখেন এই ছোট্ট একটা জায়গার ভিতরে নতুন একটা আগের বায়াসটা এখানে ডেথ হইলো, নতুন একটা বুলিশ বায়াস শুরু হইলো, এখানে আবার বুলিশ বায়াসটা ডেথ হয়ে গেল, বিয়ের একটা বায়াস শুরু হয়েছে, এবং আমরা কিছুক্ষণ পরে কি দেখতেছি যে কয়েকটা ক্যান্ডেল পরে প্রাইসটা আবার বুলিশের দিকে নতুন বায়াসের জন্ম হয়েছে এবং বিয়ারির বায়াসটা এখানে ডেথ হয়ে গেছে। এই যে বিষয়টা এখানে দেখেন, এই বিষয়টাই আমরা এখানে বলতেছি ফেকিস, অর্থাৎ বায়াসের বার্থ হচ্ছে কিন্তু সঠিকভাবে গ্রোথ হচ্ছে না। আমাদের গ্রোথটা কখন হবে, যখন বার্থের পর প্রাইস পুল ব্যাক করে আবার চলা শুরু করবে। দেখেন এখানে প্রাইসটা বার্থ হয়েছে কিন্তু এখানে পুল ব্যাক করেনি, এখানে বার্থ হয়েছে একটু পুল ব্যাক করছে, সামান্য চলা শুরু করে, এখানে আর বেশি সাস্টেন করতে পারেনি। তো এই ধরনের একটা পুল ব্যাক লাগবে, এই ধরনের এই জিনিসগুলোকে আমরা প্যাকেজ বলতেছি। যখন এখানে পুল ব্যাক হচ্ছে, প্রপারলি পুল ব্যাকটা হওয়ার পরে প্রাইসটা অবশ্যই গ্রো করতে হবে, যদিও এখানে গ্রো করছে কিন্তু পরের পুল ব্যাকটা দিয়ে আর বেশি গ্রো করতে পারেনি এবং ডিক্রিজ চলে আসছে। তো এই যে ডিক্রিজ চলে আসছে, এটাকে প্রপারলি আমরা বায়াস বললেও শর্ট টার্মের জন্য একটা বায়াস বলতে পারতেছি, কিন্তু এটাকে আমরা কোনোভাবে বায়াস বলতে পারতেছি না, কারণ এখানে কোনো পুল ব্যাকে নাই এবং পুল ব্যাকের পরে আবার যাত্রা শুরু করে নেয়। কিন্তু এই নতুন যে বায়াসটা, এখানে যে বুলির বায়াসটা শুরু হয়েছে, এই বুলির বায়াসটাকে আমরা কি বলতেছি, যে প্রপার একটা বায়াস হয়েছে। কিভাবে, প্রাইসটা উপর দিকে যাওয়ার পর একটা পুল ব্যাক হয়েছে দেখেন, এবং এই পুল ব্যাকটা পরে প্রাইসটা আবার বায়াসের দিকে যাত্রা শুরু করছে। তো এই যে বায়াসের দিকে যাত্রা শুরু করছে এবং এভাবে বারবার পুল ব্যাক হচ্ছে, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বায়াসের গ্রোথ এবং ইউথ পিরিয়ড বলতেছি। ফার্স্ট টাইম যখন পুল ব্যাক দিছে তখন হচ্ছে গ্রোথ, এবং এই গ্রোথের পরে সেকেন্ড টাইম যখন আবার পুল ব্যাক দিয়ে যাওয়া শুরু করছে, তখন আমরা সেটাকে ইউথ বলতেছি। এবং কতক্ষণ পর্যন্ত ইউথ থাকবে, যতক্ষণ পর্যন্ত এই 20 এর ভিতরে প্রাইস চলে না আসতেছে। যখন এই প্রাইসটা 20 এর ভিতরে চলে আসতেছে তখন আমরা এই জায়গাটাকে ডিক্রিজ বলতেছি, এবং যতবারই 20 এর ভিতরে থাকবে ততক্ষণ হবে এটা ডিক্রিজ পিরিয়ড। এবং কতক্ষণ ডিক্রিজ চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত নতুন বায়াসের জন্ম না হচ্ছে। যখন এই নতুন বায়াসের জন্ম হইলো, আমরা তখন এই আগের বায়াসের ডিক্রিজ পিরিয়ডটা শেষ করে নতুন একটা বায়াসের শুরু ধরতে পারছি। তাহলে এখন প্রশ্ন থাকতেছে যে আমাদের ট্রেন্ডটা কোথায়, তাই না? কারণ আমরা সবসময় যে জিনিসটা বলি ট্রেন্ড ইজ ট্রেন্ড, তাহলে সেই ট্রেন্ডটা তো আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাহলে ট্রেন্ডটা হচ্ছে যে মূলত ইয়ুথ পিরিয়ড,
আমরা যে এখানে ইউথ পিরিয়ড বের করলাম, ইউথ পিরিয়ডটাই হচ্ছে মূলত ট্রেন্ড। প্রথম পুলব্যাকের পরে 20 এর ভিতরে বা ক্লাউডের ভিতরে ঢোকার আগ পর্যন্ত পুরোটাই হচ্ছে ইউথ পিরিয়ড, যেখানে বারবার পুলব্যাক হবে এবং নতুন করে আবার বায়াসের দিকে প্রাইস পুশ করতে থাকবে, বারবার পুশ করতে থাকবে, ধাক্কা দিতে থাকবে। তো এইটা যতক্ষণ চলবে ততক্ষণটাকে আমরা এটাকে ট্রেন্ড বলতেছি। এবং ট্রেন্ডটা আসলে আমাদের ফ্রেন্ড, কারণ আমরা যত এন্ট্রি নেই অধিকাংশ ক্ষেত্রে সেফ এন্ট্রিগুলা আমরা ট্রেন্ডের ভিতরেই নিব। এবং যারা স্মার্ট মানি বা যারা হেজ ফান্ড তারা মূলত এন্ট্রিগুলা সেফ এন্ট্রিগুলা তারা অবশ্যই ট্রেন্ডের ভিতরে নেয়। তো আমরা সেই ট্রেন্ডটাকে খোঁজার চেষ্টা করব এবং সেই ট্রেন্ডটাকে খুঁজে বের করবো। তো চলুন আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। এই যে আমরা এখানে একটা নতুন বায়াস বের করে যে এখানে আমরা আগের বায়াসটাকে আমরা যদি এখানে ধরি যে প্রথম আমাদের বায়াসটা এখানে একটা বুলিশ বায়াসে জন্ম হয়েছে। তো আমরা দেখি যে প্রাইসটা উপরে গেল গেল গেল, পুল ব্যাক হয় নাই। এই যে একটা পুল ব্যাক হয়েছে, কিন্তু পুল ব্যাকের পরে প্রাইসটা আর উপরের দিকে যেতে পারেনি। যখন না যায় প্রাইসটা কি করছে, নিচের দিকে চলে আসছে এবং আইসা কি করছে, ডিক্রিজ পিরিয়ডে চলে আসছে। যখন ডিক্রিজ পিরিয়ডে আসতেছে আমরা অপেক্ষা করতেছি যে ডিক্রিজ থেকে প্রাইসটা আবার বের হয় কিনা পুলিশের দিকে, কিন্তু আমরা দেখলাম যে না, সে আর বের হতে পারলো না, বরং কি করলো, প্রাইসটা এখানে ডেট হয়ে গেছে। যখন প্রাইসটা ডেট হয়ে গেছে তখন আমরা নতুন একটা বায়াস পেলাম, সেটা হচ্ছে বিয়ারিশ বায়াস। তো বিয়ারিশ বায়াসটা যখন হলো তখন আমরা একটা পুল বের অপেক্ষা করতেছি, দেখি আমরা পুল ব্যাক পাইলাম কিনা। যখন দেখলাম যে প্রাইস নিচের দিকে আসলো, এখানে একটা পুল ব্যাক দিল, প্রাইসটা যদিও বায়াসের দিকে যাওয়া শুরু করছে কিন্তু বেশি দূর যাইতে না পারে প্রাইসটা আবার উপরে চলে গেছে। তো প্রাইস যখন উপরে চলে গেছে আমরা তখন অপেক্ষা করতেছি যে প্রাইসটা কি হয়, এবং দেখতেছিলাম যে প্রাইসটা আবার 20 এর বাহিরে বের হয়ে আসছে। তো যখন 20 এর বাহিরে বের হয়ে আসছে আমরা তখন এটাকে পুল ব্যাক হিসেবে কাউন্ট করতে পারি। এবং যদি আমরা বলি যে না, এটাকে আমরা পুল ব্যাক পছন্দ হচ্ছে না, ওকে ফাইন, আমরা নেক্সট একটা পুল ব্যাকের জন্য অপেক্ষা করলাম এবং দেখলাম যে প্রাইসটা আমাদের ডাউনের দিকে ফল করতেছে। তো যখন এইভাবে ডাউনের দিকে ফল করবে তখন আমরা বায়াসের গ্রোথ এবং ইউটাকে এখান থেকে কাউন্ট করতে পারি। ব্যাপারটা হচ্ছে কি, মার্কেটের পছন্দের একটা ব্যাপার আছে। এইটাকে যদি আমরা পুলব্যাক হিসেবে না ধরি আমরা অপেক্ষা করব, এবং ব্যাটার কোনো পুলব্যাক বা ব্যাটার কোনো ফরমেশনের জন্য অপেক্ষা করতেই পারি আমরা, এবং এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। আমাদের ব্যাটার ফরমেশনের জন্য অপেক্ষা করা একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে আমাদের একটা বেস্ট কাজের ভিতরে পড়ে। তো যখন আমরা এখান থেকে পুলব্যাক আসলো আমরা নিচের দিকে আমরা পুরোটাকে আমরা ট্রেন্ড বলতেছি। যখন একটা পুলব্যাক আসবে, পুলব্যাকের পরে যে বায়াসের দিকে প্রাইসটা খুব দ্রুত এবং তাড়াতাড়ি মার্কেট রান করে, ওটাকে আমরা ট্রেন্ড বলতেছি। এবং দেখেন আরেকটা পুলব্যাকের পরে মার্কেট খুব দ্রুত নেমে গেছে, এবং দেখেন পরবর্তী পুলব্যাকটা কিন্তু কি হয়েছে, ডিক্রিজ পিরিয়ডে হয়েছে। এবং এরপরে প্রাইস যতবারই চেষ্টা করতেছে নিচ থেকে নামার জন্য বারবারই ডিক্রিজ পিরিয়ডে থাকতেছে। তার মানে হচ্ছে কি যে প্রাইসটা তার শেষ পর্যায়ে চলে আসছে। বায়াসটা বেশিক্ষণ আর সাস্টেন করতে পারবে না। যতক্ষণে ছিল চেষ্টা করছে প্রাইসটা বের হওয়ার জন্য, বাট ও বের হতে পারতেছে না। এবং শেষ পর্যায়ে কি হলো, আমরা দেখলাম যে বায়াসটা এখানে ডেট হয়ে গেছে। তো এইভাবে আমরা বায়াসগুলোকে নিয়ে কাজ করব। বায়াসের যে ফরমেশন গুলা, লাইফ সাইকেল গুলো, এগুলোকে আমরা খোঁজার চেষ্টা করব। এবং সবসময় একটা জিনিস আমরা মনে রাখবো, বায়াসের যে লাইফ সাইকেল ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পারফেক্ট ট্রেন্ড, যেটা বায়াসের গ্রোথ এবং ইউথ পিরিয়ডে হয়। তো বায়াসের গ্রোথ এবং ইউথ পিরিয়ডটাই আমাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় পর্ব এবং সবচেয়ে ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য সবচেয়ে একটা বেস্ট টাইম। তো আমরা সবসময় যে বায়াসটাকে এই জন্য মেজারমেন্ট করতেছি বা এই জন্য মেজারমেন্ট করবো যাতে আমরা বায়াসের একদম পারফেক্ট টাইমিংটা চিনতে পারি, পারফেক্ট পজিশনে আমরা যেন এন্ট্রিগুলো নিতে পারি। তো এই জন্য বায়াসের লাইফ সাইকেলের প্রত্যেকটা পর্ব সম্পর্কে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। তো এটা নিয়ে আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন, ভিডিওটা দেখবেন কয়েকবার, তারপরে যদি প্রবলেম হয় ডিসকর্ডে তো ইনশাল্লাহ আমি আছি, আপনারা ডিসকর্ডে নক দিবেন আমাকে। এবং প্রচুর প্র্যাকটিস করবেন যাতে বায়াসের প্রত্যেকটা লাইফ সাইকেল যেন একুরেটলি মেজারমেন্ট করতে পারেন আপনারা। কারণ বায়াসের মেজারমেন্টে যদি ভুল হয় আপনাদের এন্ট্রি প্লেসমেন্টে ভুল হবে, আর এন্ট্রি প্লেসমেন্টে ভুল হলে এন্ট্রি শুধু লস দিবে, এসএল খাবে অথবা শুধু লস টানবে। তো এই জন্য পারফেক্টলি বায়াসের ইয়ত এবং গ্রোথটাকে আইডেন্টিফাই করতে পারবা খুবই জরুরি আমাদের জন্য।
তো এই হচ্ছে আজকের বিষয়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো ডিসকর্ড গ্রুপে আমাদের অ্যাটেন্ড করেন নাই, অবশ্যই অ্যাটেন্ড করে ফেলবেন, আমাকে পার্সোনালি নক দিবেন। গ্রুপে অ্যাটেন্ড করলে কি সুবিধা ইনশাল্লাহ অবশ্যই আপনারা জানেন। তো কারণ প্র্যাকটিস করতে হবে প্রচুর বেশি। কত বেশি আপনি জানেন বা আমরা জানি সেটা মার্কেট আমাদের কেয়ার করে না। মার্কেট আমাদের স্কিল দেখতে চায়। একজন প্রফিট ট্রেডার উনি যিনি যতটুকু জানেন ওটুকু পুরোপুরি প্র্যাকটিস করেন এবং ওটার উপরে স্কিল আছে। আমরা অনেক কিছুই জানি, কিন্তু মার্কেটে যদি আমাদের স্কিল না থাকে, আমাদের জানা বিষয়ে যদি প্রচুর প্র্যাকটিস না থাকে, আমরা কিন্তু মার্কেট থেকে প্রফিট নিতে পারবো না। সুতরাং প্রফিট করতে গেলে অবশ্যই যে বিষয়টাই আমরা জানবো সেটাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিসটা যথাযথভাবে হইতে হবে। ভুলভাবে প্র্যাকটিস করলেও কিন্তু এই জানাটা কোনো কাজে লাগবে না। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।